আর্নেস্ট শেকলটন একজন অ্যাংলো আইরিশ অভিযাত্রী। 1915 সালে তিনি সহ মোট 28 জন ইংল্যান্ড থেকে পৃথিবীর সর্বদক্ষিণ দিকে দ্য এন্ডুরেন্স জাহাজে যাত্রা করেন। উদ্দেশ্য ইম্পেরিয়াল ট্রান্স অ্যান্টার্কটিক এক্সপেডিশন সম্পন্ন করা। অ্যান্টার্কটিকা উপকূলে এসে বরফে আটকে থেকে থেকে তাদের জাহাজ একসময় ডুবে যায়। তাদের আর অভিযান সম্পন্ন করা হয় না, বরং নিজেদেরই উদ্ধার হয়ে লোকালয়ের পৃথিবীতে ফিরে যেতে হবে। 28 জন অভিযাত্রী দীর্ঘ 1 বছরের অধিক সময় ধরে বরফে ভাসতে থাকেন। ওইদিকে ইউরোপে যুদ্ধ চলমান, বিশ্ব জানে না তাদের ভাগ্যে কি ঘটেছে। নিজেদের প্রচেষ্টায় নিজেদেরকেই উদ্ধার হতে হবে। মহাবিশ্বের ইতিহাসে এ এক অনন্য উদ্ধার অভিযান। পূর্বের এপিসোডে দেখেছিলেন আর্নেস্ট শেকলটন সহ 6 জন অভিযাত্রীর এলিফ্যান্ট আইল্যান্ড থেকে সাউথ জর্জিয়া আইল্যান্ডের মধ্যকার 800 কিলোমিটার সমুদ্রযাত্রা। কিং হাকুন বেতে পৌঁছে অভ্যন্তরীণ বরফ আচ্ছাদিত পাহাড় ডিঙিয়ে ওয়েলিং স্টেশনে পৌঁছানোর ঘটনা। এই এপিসোডে শেকলটনকে এলিফ্যান্ট আইল্যান্ডে আটকে থাকা 22 জন অভিযাত্রীকে উদ্ধার করতে হবে, যে জন্যে তাকে একাধিক ব্যর্থ অভিযান পরিচালনা করে সাফল্য পেতে হবে। শেকলটন সাউথ জর্জিয়া আইল্যান্ড থেকে তিমি শিকারীদের একটি জাহাজে সরাসরি এলিফ্যান্ট আইল্যান্ডে ফিরে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু সমুদ্রের ভাসমান বরফ তাদের বেশি দূর যেতে দেয় না। তাকে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের পোর্ট স্ট্যানলিতে নিয়ে যাওয়া হয়, যার বহির্বিশ্বের সাথে টেলিগ্রাফ সংযোগ ছিল, এবং অবিলম্বে রাজা এবং ব্রিটিশ অ্যাডমিরালের কাছে টেলিগ্রাম পাঠিয়ে তিনি এন্ডুরেন্স জাহাজের ক্ষতি সম্পর্কে অবহিত করেন। তারপর তিনি দক্ষিণে যাওয়ার জন্য অন্য জাহাজ খুঁজতে শুরু করেন। উরুগুয়ের সরকার শেকলটনকে একটি ট্রলার ধার দেয়, যার নাম ইনস্টিটিউটো ডি পেস্কা 1। শেকলটন এই ছোট জাহাজ নিয়ে এলিফ্যান্ট আইল্যান্ডের উদ্দেশ্যে রেস্কিউ মিশন শুরু করেন। জানা যায় যে এই জাহাজ এলিফ্যান্ট আইল্যান্ডের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তাদের যাত্রাপথে এলিফ্যান্ট আইল্যান্ডের পাহাড়ের চূড়াগুলো দৃশ্যমান হয়েছিল, যদিও তারা অনেক দূরে ছিলেন আইল্যান্ড থেকে, কিন্তু হতাশাজনকভাবে জাহাজ বরফের কবলে পড়ে। ঝাঁকে ঝাঁকে ভাসমান বরফ পথ আটকে দেয়। ইতিমধ্যে জ্বালানির মজুতও কমে আসে। তারা ফিরে যেতে বাধ্য হন। শেকলটনের পরবর্তী আশা ছিল এমা নামক একটি স্কুনার, যা চিলির পুন্টা অ্যারেনাস থেকে যাত্রা করেছিল, কিন্তু ভয়াবহ আবহাওয়া এবং ইঞ্জিনের ত্রুটির কারণে এবার অভিযান ব্যর্থ করে দেয়। টেলিগ্রামের মাধ্যমে শেকলটন জানতে পারেন যে নিজ দেশ ব্রিটেন শক্তিশালী জাহাজ ডিসকভারি পাঠাতে চায়, যে জাহাজে তিনি 1901 সালে প্রথম অ্যান্টার্কটিকা অভিযানে গিয়েছিলেন। কিন্তু সমস্যা হচ্ছে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত এটি ফকল্যান্ডে পৌঁছাবে না। এই সময়ের মধ্যে তাকে বিশ্রাম নেওয়ার এবং অপেক্ষা করার পরামর্শ দেওয়া হয়। তিনি হতাশায় পোর্ট স্ট্যানলির প্রধান রাস্তায় এদিক ওদিক হাঁটতে থাকেন। তিনি তার বইয়ে লিখেছেন, 6 বা 7 সপ্তাহ অপেক্ষা করা সম্ভব ছিল না। 600 মাইল দূরে আমার সহযোদ্ধারা সাহায্যের জন্য অপেক্ষা করছিল। দেরি হয়ে গেলে তাদের মৃত্যুর সম্ভাবনা রয়েছে। 14 আগস্ট 1916 শেকলটন পুন্টা এরেনাসে চলে আসেন, যা কিনা চিলির একটি বন্দর। তিনি চিলির সরকারকে ইয়েলচো নামক জাহাজ ধার দিতে রাজি করান, যা 150 টনের একটি নৌযান। এটি পুরনো কিন্তু ভালো জাহাজ। তবে চির আশাবাদী শেকলটনও স্বীকার করেছিলেন যে এটি অ্যান্টার্কটিকার বরফ ভাসা সাগরে চলার উপযুক্ত নয়। তিনি চিলির কর্তৃপক্ষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এ জাহাজ অর্থাৎ ইয়েলচো বরফ স্পর্শ করবে না। তিনি 25 আগস্ট পৃথিবীর সর্বদক্ষিণের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। অবচেতন মনে তিনি জানতেন জীবিত থাকাকালীন তার লোকেদের কাছে পৌঁছানোর এটাই সম্ভবত তার শেষ আশা।
4 মাস পেরিয়ে যায়। এই কয়দিনে অভিযাত্রীরা যে সমস্যাগুলির সাথে যুদ্ধ করেছেন তার মধ্যে অন্যতম ক্ষুধা। তাছাড়া তুষারপাত ছিল একটি চিরস্থায়ী বিপদ। তারা বিগত 6 মাস ধরে একই পোশাক পরে আছেন। বসবাসের জন্য পাথর জড়ো করে নিচু কাঠামো বানাতে হয়েছিল, তার উপরে লাইফবোট উল্টো করে ছাদ বানানো হয়েছে যেখানে সবার থাকার ব্যবস্থা হয়েছিল। ঝড় ও তুষারের কারণে বাইরে রান্না করা যেত না, অনেক সময়ই ভেতরে রান্নার কাজ সারতে হতো। এতে করে রান্নার ধোঁয়া থেকে থাকার জায়গাটা নোংরা হয়ে গিয়েছিল। খাবার জন্য সিল শিকার করতে হতো। সিল থেকে জ্বালানি তেল পাওয়া যেত যা চুলা ও ল্যাম্প জ্বালানোর জন্য ব্যবহার হতো। এই তেলে সিলের চামড়া কাটতে গিয়ে অভিযাত্রীদের এক একজনের গা ও চেহারা কালচে তেলে তৈলাক্ত নোংরা হয়ে গিয়েছিল। ফ্রস্ট বিটের কারণে একজন অভিযাত্রীর 5টি পায়ের আঙুল কেটে ফেলা হয়। খুব কম সময়েই এমন হয়েছে যে আবহাওয়া শান্ত থেকেছে। তুষার ঝড় ছিল নিয়মিত বিষয়। যখনই বা শান্ত থেকেছে তখন কুঁড়েঘরের মেঝে আশেপাশের পাহাড় থেকে গলে যাওয়া জল এসে ভরে যেত। তখন সিল, পেঙ্গুইন এবং অন্যান্য সামুদ্রিক পাখি শীতের জন্য উত্তরে চলে যেত। এতে খাদ্য সরবরাহ এতটাই কমে যেত যে লোকেরা খাবারের জন্য লিম্পেট এবং সামুদ্রিক শৈবাল খুঁজত এবং আগের খাবার থেকে পুরনো মৃতদেহ খুঁড়ে সামুদ্রিক জল দিয়ে সেদ্ধ করত। এই ভয়াবহ পরিস্থিতি সত্ত্বেও অভিযানের সেকেন্ড ইন কমান্ড এবং তাদের নিযুক্ত নেতা ফ্র্যাঙ্ক ওয়াইল্ড প্রতিদিন সকালে তার স্লিপিং ব্যাগটি মুড়িয়ে সহযাত্রীদের অনুপ্রেরণা দিতেন এই বলে যে, তোমাদের জিনিসপত্র প্রস্তুত করো, আজ বস আসতে পারেন। এই বস হচ্ছেন আর্নেস্ট শেকলটন। 30শে আগস্ট জর্জ মার্স্টন এবং ফটোগ্রাফার ফ্রাঙ্ক হার্লি সমুদ্রের সৈকতে শামুক পাথর দিয়ে ভাঙছিলেন। ঠিক তখনই একটি জাহাজ মূল ভূখণ্ডের চারপাশে ঘুরে গেল। তারা তাদের চোখকে বিশ্বাস করতে পারছিল না। তারা দৌড়ে কুঁড়েঘরের দিকে ছুটে গিয়ে চিৎকার করে খবরটি জানায়, যার ফলে ভেতরে থাকা সবাই বেরিয়ে আসে। ব্ল্যাক বুড়ো, যিনি এখনও হাঁটতে পারছিলেন না, তাকেও বাইরে নিয়ে আসা হয়েছিল যাতে সেও এটি দেখতে পায়। দ্রুত আগুন জ্বালানো হলো, এই ভয়ে যে জাহাজটি অজান্তেই যেন পাশ কাটিয়ে চলে না যায়। কাছাকাছি এসে জাহাজটি একটি ছোট নৌকা ছেড়ে দেয়, যার মধ্যে শ্যাকলটনকে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। ঘটনার আকস্মিকতায় 22 জন অভিযাত্রী কয়েক মিনিটের জন্য বাকরুদ্ধ হয়ে যায়। তাদের মুখ থেকে টু শব্দটি বের হয় না। আনন্দের সাথে তাড়াহুড়ো করে তারা তাদের জিনিসপত্র তুলে নেয়, যার মধ্যে ছিল এন্ডুরেন্সের অ্যাক্টিভিটি লগ এবং হার্লির ফটোগ্রাফিক প্লেট ইত্যাদি। নষ্ট করার মতো সময় ছিল না হাতে। শ্যাকলটন, যিনি অপ্রত্যাশিতভাবে এলিফ্যান্ট দ্বীপে যাওয়ার পথ খুঁজে পেয়েছিলেন, জানতেন যে কোনো মুহূর্তে বাতাস বদলে যেতে পারে। 1 ঘন্টার মধ্যে তারা সবাই জাহাজে উঠে পড়েন। ইয়েলচো জাহাজ তাদের পুন্টা অ্যারেনাসের দিকে উত্তরে নিয়ে যাচ্ছিল। হার্লি লিখেছেন, আবারও সমুদ্রের গতি, আবারও সমুদ্রের গতি, বিদেশি সঙ্গীত অনুভব করার এবং অবশেষে আমাদের উদ্বেগ ও ক্লান্তির অবসান ঘটার আনন্দ। অবশেষে তারা সাহস এবং বেঁচে থাকার এক আশ্চর্যজনক গল্প নিয়ে বাড়ি ফিরছিলেন। পেছনে রেখে যাচ্ছিলেন এন্ডুরেন্স জাহাজ, যা এখন 3000 মিটার গভীর বরফের জলে বিশ্রাম নিচ্ছে।